প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক এলাইনাস খান, আরও রয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব আজাদ মজুমদারের কাছে। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 শুরু হয়েছে গত সোমবার থেকে। 4 দিনের এই সম্মেলন হচ্ছে। এই বিনিয়োগের সম্মেলনটি নিয়ে খুব আলোচনা হচ্ছে সারা দেশেই। প্রধান উপদেষ্টা আজ বুধবার এই সম্মেলনে উদ্বোধন করেছেন, তবে সম্মেলনটির কার্যক্রম শুরু হয়েছে মূলত সোমবার থেকেই। এবং আমরা জানতে পেরেছি যে 50টি দেশের 550 জনের বেশি বিনিয়োগকারী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এখানে যোগ দিয়েছেন। প্রফেসর ইউনূস আজ উদ্বোধন করেছেন, এমনই কিছু কথা বলেছেন। প্রফেসর ইউনূস তার বক্তব্যে 74 সালের দুর্ভিক্ষের কথা উল্লেখ করেছেন, এমনই বলেছেন যে 15 লাখ মানুষ ওই সময় মারা যায়। তখন আসলে কৃষি ছিল আমাদের একমাত্র পেশা। ধীরে ধীরে বাংলাদেশের ব্যবসায়িক অবস্থাটা কিভাবে বা বিজনেসের সেক্টরটা কিভাবে চেঞ্জ হয় উনি সেটা উল্লেখ করেছেন। উনি একটা চমৎকার কথা বলেছেন যে বাংলাদেশ এ ল্যান্ড অফ ক্রেজি আইডিয়াস। আপনি জানেন বিশ্ব আসলে আইডিয়াবাজদের বিশ্ব, মেধাবীদের বিশ্ব, একই সাথে আইডিয়াবাজদের বিশ্ব। এই প্রফেসর ইউনূসের এই যে ক্রেজি আইডিয়া শব্দটি আমাদের আকর্ষণ করেছে। আপনি সেই অনুষ্ঠানে ছিলেন, খুব কাছ থেকে দেখেছেন, বিষয়টা আমাদের একটু বলবেন। আজকে খুব ইমোশনাল একটা দিন ছিল। অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে আমরা খুব সহজে আবেগপ্রবণ হতে দেখি না, কিন্তু আজকে যখন উনি কথা বলছিলেন বিনিয়োগকারীদের সামনে, ওনাকে আমরা দেখেছি যে উনি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন। আপনি 1974 সালের দুর্ভিক্ষের প্রসঙ্গটি উল্লেখ করেছেন। ওই প্রসঙ্গে উনি বলেছেন যে মানে একসময় ক্ষুধা, দারিদ্র্য এগুলো ছিল বাংলাদেশের মানুষের আসলে নিত্যসঙ্গী। কৃষি ছাড়া বাংলাদেশের বেশিরভাগ মানুষের অন্য কোনো পেশা ছিল না। সেই কৃষিতেও একটা মাত্র ফসল হতো এবং সেটা দিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে হতো। সেই যে কঠিন এই সংগ্রামের সময়, এটা থেকে আসলে কিভাবে বাংলাদেশের মানুষ বেরিয়ে এসেছে এটা উনি বর্ণনা করেছেন। বাংলাদেশের মানুষ কিভাবে আস্তে আস্তে ব্যবসা বাণিজ্যকে আগলে ধরেছে এবং ব্যবসা বাণিজ্যকে আগলে ধরতে গিয়ে মানুষের যে আমাদের মানুষের যে সৃষ্টিশীলতা, আমাদের মানুষের যে কর্মদক্ষতা বা কর্মস্পৃহা, এগুলোর কথা বলেছেন এবং নানা উদ্ভাবনী বিষয়ের কথা উনি বলেছেন। উনি একটা প্রসঙ্গে এনেছেন, ক্রেজিয়েস্ট আইডিয়ার কথা বলেছেন আপনি। উনি ক্রেজিয়েস্ট আইডিয়া প্রসঙ্গে উনি ফোন লেডিদের প্রসঙ্গটা বক্তব্য উল্লেখ করেছেন যে বাংলাদেশে যখন টেলিফোন আসলো, কীভাবে ফোন লেডিদের দিয়ে উনি এক ধরনের নতুন ব্যবসা চালু হলো। তাতে করে যেটা দেখা গেল, বিশ্বের অন্যান্য দেশে যেসব মোবাইল ফোন কোম্পানি মোবাইল ফোন চালু করলো, তারা শহরাঞ্চলে তাদের ব্যবসা সম্প্রসারণ করছিল, আর বাংলাদেশ আসলে ব্যবসাটা সম্প্রসারণ করছিল গ্রামে দরিদ্র নারীদের মধ্যে। গণমাধ্যম যারা শহরাঞ্চলে মোবাইল ব্যবসাটা চালু করছিল তাদের কাছে যায়নি, গণমাধ্যম গিয়েছে যারা গ্রামে এই খেটে খাওয়া দরিদ্র নারী যারা এই টেলিফোনের মাধ্যমে একটা নতুন ব্যবসা শুরু করলো এবং সমাজে একটা পরিবর্তন আনলো, তাদের নিজেদেরও ভাগ্য পরিবর্তন করলো। এই যে এই আইডিয়াটা পরবর্তীতে বিশ্বের অন্যান্য দেশও গ্রহণ করেছে এবং টেলিফোন ব্যবসার একটা বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। অ্যাপ্রোচটা চেঞ্জ করতে বাধ্য হয়েছে অন্য কোম্পানিগুলো। এবং ব্যবসার এই দিকগুলো এবং ব্যবসার ক্ষেত্রে যে উদ্ভাবনী ক্ষমতাটা খুব জরুরি, এটা কিন্তু আজকে আপনি বাংলাদেশ সরকার কিন্তু আজকে 4টা পুরস্কার দিয়েছে। আপনি যদি খেয়াল করে থাকেন এই অনুষ্ঠানে দেখবেন, এর মধ্যে প্রথম পুরস্কারটাই দিয়েছে কিন্তু উদ্ভাবনী আইডিয়ার জন্য। আপনার ফেব্রিক লাগবে নামে একটা কোম্পানিকে, যারা বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আপনি জানেন যে বাংলাদেশের ইকোনমির মেজর ড্রাইভিং সেক্টর হচ্ছে টেক্সটাইল সেক্টর, এবং সেখানে ফেব্রিক কীভাবে কোম্পানিগুলো সংগ্রহ করবে এটা নিয়ে অনেক সময় আপনার নানা ধরনের সমস্যার মধ্যে পড়ে টেক্সটাইল কোম্পানিগুলো। তাদের জন্য একটা ডিজিটাল মার্কেট প্লেস তৈরি করেছে একটা কোম্পানি। আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সর্বপ্রথম যে পুরস্কারটা দেওয়া হয়েছে সেটা তাদেরকে দেওয়া হয়েছে, তাদেরকে দিয়ে সম্মানিত করা হয়েছে। এটা কিন্তু আসলে আপনি যদি প্রতীকী অর্থেও দেখেন তাহলে আপনি খেয়াল করবেন, এটা আসলে নতুন এন্টারপ্রেনার যারা তারা হবেন তাদেরকে কিন্তু উৎসাহ দেওয়া হয়েছে। আমাদের জন্য আজকের দিনটাও কিন্তু খুব একটা পজিটিভ ওয়েতে শুরু হয়েছে। আমরা সকালে ঘুম থেকে উঠে আমরা জেনেছি যে বাংলাদেশের একটা স্টার্ট আপ, আপনার শপ আপ, তারা $110 মিলিয়ন একটা ইনভেস্টমেন্ট পেয়েছে। তো এই যে বাংলাদেশের যে নতুন নতুন ব্যবসা
উদ্ভাবনী ব্যবসায়ী যারা আছেন, যারা উদ্ভাবনী শক্তি নিয়ে এই ব্যবসাগুলোতে যুক্ত হচ্ছেন, আজকে তাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা উৎসাহিত করেছেন। সেখানে আপনার আরও কিছু বিদেশি যারা অতিথি, তারাও কিন্তু বক্তব্য রেখেছেন। ইউকে ট্রেড মিনিস্টার উনি বক্তব্য রেখেছেন, আপনার ইন্ডিটেক্সের সিইও উনি বক্তব্য রেখেছেন, বাংলাদেশেরও একজন বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ নাসিম মঞ্জুর উনি বক্তব্য রেখেছেন। ওনার বক্তব্য উনি একটা পয়েন্ট উল্লেখ করেছেন যে বাংলাদেশে প্রায় 14 কোটি শ্রমশক্তি আছে এবং অনেকে মনে করে যে বাংলাদেশ আসলে সস্তা শ্রমশক্তির দেশ, কিন্তু উনি বিষয়টাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করেছেন যে বাংলাদেশের শ্রমশক্তি সস্তা নয়, বাংলাদেশের শ্রমশক্তিটা হচ্ছে সৃষ্টিশীল এবং বাংলাদেশের যারা শ্রমিক আছে এবং তারা তাদের পরিশ্রমের মূল্য আদায় করছে এবং আদায় করে কিন্তু তারা বাংলাদেশের ইকোনমিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের এই শ্রমিকদেরকে কাজে লাগাতে পারলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি যে আরও এগিয়ে যাবে সেটা উনি ব্যাখ্যা করেছেন। কী কী ক্ষেত্রে আসলে নতুনভাবে ব্যবসা সম্প্রসারণ করা যায় এটারও উনি কতগুলো আইডিয়া সেখানে শেয়ার করেছেন। এর মধ্যে একটা হচ্ছে স্কিল আমরা জানি যে এটা ব্যবসায় প্রয়োগ করার কথা, কিন্তু স্কিল ইটসেলফ যে একটা ব্যবসার সাবজেক্ট হতে পারে সেটা উনি আজকে বিনিয়োগকারীদেরকে ব্যাখ্যা করেছেন যে এই যে শ্রমিক তাদের যে স্কিল ডেভেলপমেন্ট, তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের জন্য যে সহযোগিতা করাটা সেটাও কিন্তু এটা ব্যবসার ক্ষেত্র হতে পারে এবং সেখানে যদি কোনো ব্যবসায়ী বিনিয়োগ করে তাহলে বাংলাদেশের ক্ষেত্রে এই ব্যবসাটা একেবারেই আনট্যাপড একটা বিজনেস। বাংলাদেশে অসংখ্য শিক্ষিত বেকার তরুণ আছে যারা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়েছে কিন্তু সেই অর্থে নিজেদেরকে স্কিল করে তুলতে পারেনি। তাদেরকে যদি তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান সহযোগিতা করে তাহলে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যবসার ক্ষেত্রে যেমন লাভবান হবে, তেমনি একইভাবে আমাদের দেশে যারা জনশক্তি বা আগামী দিনে যারা আমাদের দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে তারাও দক্ষ হয়ে উঠবে। তো এই যে পরস্পরের পরিপূরক ইকোনমিতে নানাভাবে যে কন্ট্রিবিউট করতে পারে ব্যবসায়ীরা, এই বিষয়গুলো আমাদের একজন ব্যবসায়িক নেতা বা একজন শীর্ষস্থানীয় একজন ব্যবসায়ী উনি ব্যাখ্যা করেছেন। আমাদের ইন্ডিটেক্সের সিইও উনি বলেছেন যে যারা, আপনি জানেন যে যারা একটা বিখ্যাত একটা স্প্যানিশ ব্র্যান্ড, উনি আজকে কোন প্রেক্ষাপটে ওনারা ব্যবসা শুরু করেছেন, বাংলাদেশ থেকে তারা কীভাবে সোর্সিং করছেন সেই জিনিসগুলো ব্যাখ্যা করেছেন এবং উনি ভরা একটা মঞ্চে সবার সামনে প্রতিশ্রুতি দিয়েছেন যে ইন্ডিটেক্স বাংলাদেশে থাকবে। আপনার সারা বিশ্বে আমরা যেমন টেক্সটাইল নিয়ে প্রতিনিয়ত নানা ধরনের শঙ্কায় থাকি, আপনার যেমন ইউএস থেকে একটা ট্যারিফ আরোপ করা হলো এবং আমাদের দেশে অনেকেই প্যানিকড, অনেকেই মনে করছেন যে এই ট্যারিফটা আরোপ করার ফলে আমাদের টেক্সটাইল সেক্টর ক্ষতিগ্রস্ত হবে। তো এইরকম সময়ে যখন ইন্ডিটেক্সের মতো একটা ব্র্যান্ড, গ্লোবাল ব্র্যান্ড যখন বড় ধরনের একটা বিষয় এবং সেই ব্র্যান্ডের যে শীর্ষ নির্বাহী কর্মকর্তা যখন এসে এরকম একটা সম্মেলনে বলে যে বাংলাদেশের পাশে তারা থাকবে, এটা কিন্তু বাংলাদেশের বিনিয়োগকারীদেরকে সামগ্রিকভাবে একটা ব্যবসায়ী সমাজকেই কিন্তু একটা বড় একটা সিগন্যাল দেয়, পজিটিভ একটা সিগন্যাল দেয়। এলাই নওয়াজ খান আমাদের প্রধান উপদেষ্টা নিজে অর্থনীতিবিদ এবং জানু অর্থনীতিবিদ, এবং শুধু উনি একাডেমিকলি অর্থনীতিবিদ সেটা নয়, প্রায়োগিক কাজটাই উনি সারা জীবন করে গেছেন। এবং আমরা লক্ষ্য করলাম যে এইবার যে এই বিনিয়োগ সম্মেলন হচ্ছে সেখানকার প্রোগ্রামের যে কর্মসূচি যেগুলো দেওয়া হয়েছে যেভাবে, সেটা একটু আলাদা ধরনের, একই সঙ্গে এখানে যে ধরনের আলোচনা হচ্ছে সেটাও আলাদা ধরনের। এবং উনি বলছেন যে বাংলাদেশ এ ল্যান্ড অফ ক্রেজি আইডিয়াস, আসলে এখানে আইডিয়া নিয়ে আলোচনা হচ্ছে কিভাবে সম্প্রসারণটা করা যায়, কিন্তু সেই আইডিয়াগুলো অবাস্তব কোনো আইডিয়া নয়, এগুলো প্রায়োগিক। এবং এই যে বিনিয়োগটা হলো, এই সম্মেলনটা যে হচ্ছে, এখানে ইতিমধ্যে আমরা কিছু ফলাফল পেতে শুরু করেছি। আজাদ মহোদয় একটা উল্লেখ করেছেন সৌদি আরবের সঙ্গে এখানে একটা বিনিয়োগের প্রসঙ্গ এসছে। আপনি গোটা বিষয়টিকে কিভাবে দেখছেন? আমি বিষয়টাকে এভাবেই দেখি যে একজন নেতাই হলো পৃথিবীর ইতিহাসকে ঘুরিয়ে দেন লিডার। এমন একটা লিডারের ভুল সিদ্ধান্ত যেমন একটা দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যায়। আমরা দেখেছি যে যেসব ফ্যাসিস্টরা, হিটলারের মতন ফ্যাসিস্ট, তার ভুল সিদ্ধান্ত, তার উচ্চাভিলাষ সব কিছু মিলায়া জার্মান জাতিকে ধ্বংসের দিকে নিয়ে গেছিল। দ্বিতীয় মহাযুদ্ধে ধ্বংস। মাও সেতুং একটা কথা বলেছেন যে একটা মাছের পচন ধরে মাথার থেকে, আর একটা জাতির পচন ধরে নেতার থেকে। নেতাই হলো আমাদের মূল বিষয়। আজকে যে বিনিয়োগ সম্মেলনটা হচ্ছে, 50টা দেশের 500 লোক এসছেন। কেন এসছেন? 55 বছরে এরকম ঘটনা ঘটে নাই।
এই লোকগুলি মানে একটা জায়গায় যেখানে লোকেরা বিনিয়োগ করবে সেই জায়গাটা যদি আস্থার একটা জায়গা তৈরি না হয়, তারা কেন আসবে, বিনিয়োগ করবে কেমনে? ডক্টর ইউনূস হলেন সেই আস্থার জায়গাটা। এরা মনে করেন যে উনি যেহেতু নেতৃত্বে আসেন, সুতরাং এইখানে বিনিয়োগ করা যেতে পারে। যদিও বিনিয়োগের জন্য বাংলাদেশ কখনোই অনেকগুলি অবস্টাকেল ছিল, যে কারণে বিনিয়োগরা, যেমন একটা লোক বিনিয়োগ করবে, সে ঘুষ দিয়ে কেন এখানে বিনিয়োগ করবে? সেটাই প্রশ্ন। আমরা এখানে যখনই কোনো বিনিয়োগের ব্যাপার আসে, তখনই দেখা গেলো যে ওই লোকটাকে নানা জায়গায় টাকা দিতে হবে। কেন দিতে হবে? আর একটা ব্যাপার হলো যে জটিলতা, অনেক জটিলতা, অনেকগুলি অনুমতি নিতে হয়। কেন একটা টেবিলে ডিসিশন হইতে হবে? যেমন যেসব দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, দেখবেন যে ওখানে আদালত আছে। ইন্ডাস্ট্রির বিষয়ে কোনো বিদেশি যারা ইনভেস্টররা আসার পরে যখন দেখে যে তারা এই প্রবলেম ফেস করছে, কিংবা তারা সরকারের বিভিন্ন অংশ তাদেরকে বঞ্চিত করছে, তারা ওই আদালতে যেতে পারে এবং তারা সুফল পায়। এই বিষয়গুলি আমরা মনে করি যে অন্তর্বর্তী সরকার, বিশেষ করে ডক্টর ইউনূস, এইগুলি সমাধান করতে সক্ষম হবে। এটা অন্তত ইনভেস্টররা বুঝতে পেরেছে যে সব অবস্থাগুলি সমাধান হইতে পারে। সে কারণেই এই লোকেরা এখানে এসছে। ইউনূস সাহেব, আমাদের একটা জিনিস আমরা দেখে আসছি বা শুনে আসছি যে আমাদের লোকেরা ভেবে থাকে যে রাজনীতিবিদরা ছাড়া, এবং রাজনীতিবিদরা ভাবে যে তারাই একমাত্র রাষ্ট্র পরিচালনার যোগ্য, তারাই নতুন নতুন চিন্তা দিতে পারে, যারা রাজনীতি করে না তারা পারে না। কিন্তু ইউনূস সাহেব প্রমাণ করে দিয়েছেন যে লিডারশিপ, যে তিনি পারেন, এবং তিনি পারেন। আর যারা পারে তাদেরকে এক জায়গায় নিয়ে আসছেন তিনি। আজকে ডক্টর খলিলুর রহমানের মতন লোককে তিনি নিয়ে আসছেন, আশিক চৌধুরীর লোককে নিয়ে আসছেন। এবং ওই যে আমাদের নগর, এই যে গত 54 বছরে ঢাকা সিটিকে ঠিক করা যায় নাই। ট্রাফিক সিস্টেম, যেটা আমাদের বিনিয়োগের অন্যতম অন্তরায় সিটি, যে সিটিতে একজন বিনিয়োগ করে যে এয়ারপোর্ট থেকে আমাদের শেরাটন হোটেলে যাইতে যদি 3 ঘন্টা লাগে, এখন কেন আসার পর তার বিনিয়োগের চিন্তায় উঠে যাবে। সেই সিটিকেও ঠিক করার জন্যে ডক্টর ইউনূস বিদেশ থেকে লোক নিয়ে এসছেন। তারা যারা পৃথিবীর বিভিন্ন দেশে সিটির ট্রাফিক সিস্টেমগুলিকে মানে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসছে। ঢাকা যদি ক্যাপিটাল সিটি হয়, এইরকম বিশৃঙ্খল সিটি আল্লাহর দুনিয়াতে কোথাও নেই। ঢাকা এমন একটা জায়গায় যদি আপনি বিনিয়োগ আনতে চান, তাহলে আমাদের এই সিটিকে ঠিক করার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা। একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে গত 54 বছরে কিন্তু আমাদের যে বিদ্যুৎ এবং পাকা রাস্তা, দুটা হলো বিনিয়োগের জন্য বা ব্যবসার জন্য সবথেকে মাল্টিন্যাশনাল কোম্পানির পণ্য, সব পণ্য প্রত্যন্ত গ্রামে চলে গেছে এর জন্য আপনার এই পাকা রাস্তা এবং বিদ্যুতের কারণে। কারণ জ্বালানি হলো বর্তমান সভ্যতার মূল উপজীব্য শক্তি। জ্বালানি নাই, আপনার সভ্যতা নাই। সুতরাং এই যে আমাদের যে মানে গ্রামে যে অলরেডি গ্রামে আপনার অল্টারনেটিভ ইকোনমি, অল্টারনেটিভ চাকরির ব্যবস্থা, পেশা তৈরি হয়ে গেছে। বহু বছর ধরে একটা কৃষিভিত্তিক সমাজ। সেইখান থেকে আমরা বেরিয়ে এসে প্রত্যন্ত গ্রামে ওই যে আপনি লোকেরা বলে না, চরের মধ্যে চায়ের দোকান নিয়ে বসে গেল, এই ধরনের দেখা গেলো রাস্তাতে একটা ওই চায়ের দোকানকে কেন্দ্র করে একটা লোকালয় তৈরি হয়ে গেল। এইরকম একটা ব্যাপারে যেটা মোবাইলের দেওয়া হলো, গ্রামে গঞ্জে সব জায়গাতে মোটামুটি মানুষের মধ্যে ব্যবসার একটা মানসিকতা, এবং এমন অবস্থা দাঁড়িয়েছে এখন কৃষির থেকে লোকেরা চলে আসছে কৃষিতে। আবার কৃষি শ্রমিক এখন পাওয়া যায় না। আপনি লক্ষ্য করবেন যে এই যে IMF এই প্রথম দেখলাম যে আমাদের দেশের ইকোনমি নিয়ে সন্তোষ প্রকাশ করছে। আগে কখনো এই IMF, ওয়ার্ল্ড ব্যাংক দেখি নাই যে আমাদের মতন দেশের ইকোনমি সন্তোষ। কিন্তু ডক্টর ইউনূস যাকে যে জায়গাটায় কাজে লাগবে, বিশেষ করে ইকোনমির ক্ষেত্রে তার পারফরমেন্স, তার লোকগুলি তিনি যেভাবে অর্গানাইজ করে এক জায়গায় এনেছেন, এবং আজকে আমরা কিন্তু তার এত অল্প সময়ের মধ্যে এই সুফলগুলি পাচ্ছি, এটা কিন্তু আমাদের কল্পনার মধ্যে ছিল না। সুতরাং আমরা এই সম্মেলনকে যেমন সাধুবাদ জানাই, একই সঙ্গে ডক্টর ইউনূস কিন্তু আপনি যাই বলেন না কেন, ইউনূস একটা গ্লোবাল অ্যাসেট। বাংলাদেশের কিছু লোক না হয় বুঝতে পারছে না, ধীরে ধীরে সাধারণ লোক কিন্তু বোঝা শুরু করছে। বিশেষ করে আপনাকে আমি বলি কি ক্যারিসমেটিক একটা ব্যাপার। দেখেন যে
কেউ বুঝতে পারলো না, কিন্তু এই আমাদের রমজান মাসে যে এবার জিনিসপত্রের দাম গত বাড়লো না। গত 20-25 বছরে বুঝি কেউ স্মরণ করতে পারবে কিনা যে রমজানে জিনিসপত্রের দাম বাড়ে নাই, বরঞ্চ কমেছে। যেমন পেঁয়াজ ধরেন, প্রত্যেক রমজানে পেঁয়াজ কতগুলি জিনিস আছে দাম বাড়বেই। আকাশ হয়ে যায়। এবং আমাদের কলকাতার পশ্চিম বাংলার মিডিয়াগুলি বলছিল যে আমরা না খেয়ে মরব, পেঁয়াজ যাবে না বাংলাদেশে, লোকেরা না খেয়ে মরবে, কত রকম তুচ্ছ তাচ্ছিল্য হাসি তামাশা করছে। কিন্তু এই রমজান আমার সাধারণ মানুষের কাছে কি, সাধারণ মানুষের দ্রব্য মূল্যটা নিয়ন্ত্রণের মধ্যে আছে কিনা এটা হয়েছে। রাষ্ট্র যদি চিন্তা করে যে আমি এটা করব পারে, জি। যেহেতু রাষ্ট্রের সাথে ওই বেনিফিশিয়ারি রাষ্ট্রের সাথে কায়েমের সাথে যুক্ত থাকে, বিশেষ তখন করে আর সেটা হয়ে ওঠে বিশেষ না। করে পলিটিক্যাল গভর্নমেন্ট যখন থাকে, তাদেরকে নানাভাবে তার লোকদেরকে তুষ্ট করার সম্পর্ক তৈরি হয়, যেটা ইউনূস সাহেবের নাই। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন সিনিয়র সাংবাদিক এলাইনওয়াজ খান, রয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। আজাদ মজুমদার, আমরা দুটো ঘটনা দেখলাম। একটি হলো যে সম্মেলনের প্রথম দিন চট্টগ্রামে আনোয়ারা উপজেলা কোরিয়ান যে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আছে সেখানে বিদেশিরা সফর করেছেন। এরপর নারায়ণগঞ্জে গিয়েছেন। আপনি এই দুটো সফরেই ছিলেন, এই সফরটি কেন? আমরা মনে করি যে এই দুটো সফরই খুব জরুরি ছিল। বিনিয়োগ সম্মেলন কিন্তু বাংলাদেশ আগেও দেখেছে। আপনার সেই সম্মেলনগুলো আপনার 5 তারা হোটেলেই সীমাবদ্ধ ছিল, সভা সেমিনার এগুলো করেই আসলে সম্মেলন শেষ করে দেওয়া হয়েছে। আবার বিনিয়োগ আকৃষ্টের নামে বিদেশে কিছু রোড শো হয়েছে, যেগুলো এক ধরনের পিকনিক ট্যুর ছিল। অনেক লোক সেখানে গিয়ে আপনার পিকনিক মোডে কিছু আলাপ আলোচনা করে তারপরে চলে এসেছেন, কিন্তু বিনিয়োগের জন্য কোনো সুফল বয়ে আনতে পারেননি। এইবার যে পরিকল্পনাটা করা হয়েছে, বিনিয়োগকারী যারা আছেন তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে ওখানে নিয়ে হাতে কলমে দেখানো হয়েছে। আপনার আমি চট্টগ্রামে যে দুটো ইপিজেড আমরা দেখেছি, একটা কোরিয়ান ইপিজেড, সেখানে আপনার বিনিয়োগকারীরা প্রথম যে ফ্যাক্টরিতে ঢুকেছেন সেখানে তারা দেখেছেন যে ওই ফ্যাক্টরিতে সিনথেটিক ফাইবার তৈরি হচ্ছে। এটা আপনার আপাত দৃষ্টিতে মনে হবে যে এটা আর এমন কি, কিন্তু এটা যে কত বড় একটা বিষয়, এটা যারা এই ব্যবসার সাথে জড়িত তারা জানে এর গুরুত্ব কতটুকু। বাংলাদেশে যে টেক্সটাইল যে তৈরি হয়, টেক্সটাইল গার্মেন্টসের যে প্রোডাক্টগুলো তৈরি হয়, তার 30% হচ্ছে সিনথেটিক ফাইবারে তৈরি হয়, কৃত্রিম তন্তু, যেটা তার মাধ্যমে এই কাপড়গুলো তৈরি হয়। কিন্তু বাংলাদেশে কোথাও কেউ কৃত্রিম তন্তু বানায় না। এই 30%টাই হচ্ছে আসলে বিদেশ থেকে আমদানি করতে হয়, এবং বিদেশ থেকে আমদানি করলে যেটা হয়, আমার তো রপ্তানির আয়ের একটা সিংহভাগ আমদানির ক্ষেত্রেই আসলে চলে যাচ্ছে। কৃত্রিম তন্তু যে বাংলাদেশে বানানো সম্ভব, এটা ওই ফ্যাক্টরিতে গিয়ে বিনিয়োগকারীরা দেখেছেন, অবাক হয়েছে নিঃসন্দেহে। সেখানে কিন্তু প্রায় 40টার মতো ফ্যাক্টরি আছে এবং সবই ইয়াংওয়ান কর্পোরেশনের, দক্ষিণ কোরিয়ার এই ব্যবসায়িক গোষ্ঠী, তাদের মালিকানাধীন। তারা কিন্তু তাদের নিজেদের চাহিদাই পূরণ করে, তারা কিন্তু অন্য ব্যবসায়ীদেরকে আসলে এই কৃত্রিম তন্তুটা শেয়ার করতে পারে না। কিন্তু ওই ইপিজেডে এখনও কিন্তু 40% জায়গা আনঅ্যালটেড আছে, সেখানে অ্যালটমেন্ট দেওয়া হয়নি। এখন বিনিয়োগকারীরা এখানে এসে দেখেছেন, তারা যদি এই আনঅ্যালটেড প্লেসগুলোতে আপনার কারখানা স্থাপন করতে পারেন, তাহলে তারাও আপনার কৃত্রিম তন্তু তৈরি করতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনার তারা বাংলাদেশের আপনার যে গার্মেন্টস, এটাকে তা আপনার এক্সপোর্ট করতে হবে না, তাই এটা আপনার বাংলাদেশে যারা আপনার কাপড় বানায় তাদের সাথেও যদি তারা ব্যবসা করে, তাহলেও কিন্তু উভয়ের জন্যই এটা লাভ হবে। লাভ হবে এই অর্থে, যিনি বিনিয়োগ করবেন তিনি তো ব্যবসা করবেনই, বাংলাদেশে যারা কাপড় তৈরি করেন তারা যদি তারা আমদানি না করে
আপনার তারা নিজে এখান থেকে তাদের সময়টা কমে আসবে, আমদানি ব্যয়টা কমে আসবে, বৈদেশিক ডলারের জন্য তাদের হাহুতাশ করতে হবে না, এটা টাকায় তারা পেমেন্ট করতে পারবেন, ইত্যাদি অনেক সুবিধা তারা পাবেন। তো এখন এই যে এই অপরচুনিটিটা তো বিনিয়োগকারীদের হাতে কলমে দেখানোর একটা বিষয় ছিল। কোরিয়ান ইপিজেড আপনার অনেক দিন ধরে তারা বাংলাদেশে অপারেট করছে, কিন্তু তাদের ল্যান্ড ইস্যুটা অনেক আপনার এটা বহুল সমাধান আলোচিত একটি বিষয় ছিল। হ্যাঁ, এটা সমাধান হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র কিছুদিন আগে এই ইস্যুটা সমাধান হয়েছে। 2 মাসের মধ্যে হয়েছে আমরা শুনেছি। জি, এখন এই ল্যান্ড ইস্যুটা সমাধান হওয়ার ফলে সেখানে প্লট পাওয়ার পরে ভূমি সংক্রান্ত যে জটিলতা সেগুলো দূর হয়েছে। এবং আপনি জানেন যে এই যে স্পেশাল জোনগুলোতে, ইকোনমিক জোনগুলোতে আপনার যদি কেউ কারখানা স্থাপন করে তার কিছু বাড়তি সুবিধা আছে। আমরা কোরিয়া থেকে আসলে গিয়েছি মিরসরাইতে, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় স্পেশাল ইকোনমিক জোন। প্রায় 35,000 একর জমিতে এটা বিশাল এলাকা। তৈরি করা হয়েছে 2018 সালে, কিন্তু আনফর্চুনেটলি এটা কিন্তু টেক অফ করেনি। মানে আচ্ছা। এখানে এত বড় একটা জায়গায় এত বড় একটা ইকোনমিক জোন তৈরি করা হয়েছে, কিন্তু সেটা টেক অফ করেনি। এই জায়গাটা কিন্তু আসলে সমুদ্র থেকে জেগে ওঠা জায়গা। এইটা এত বড় একটা ইকোনমিক জোন বাংলাদেশ এখানে করতে পেরেছে, তার কারণ হচ্ছে এই জায়গাটা সরকারের জায়গা, এখানে আসলে কারো থেকে এটা আপনার নিতে হয়নি। যেখানে কারণ এসব ইকোনমিক জোন করার ক্ষেত্রে প্রথমত জমি নিয়ে সমস্যা হয়। সো জমি নিয়ে সমস্যা ছিল না, বিশাল একটা জায়গা জুড়ে একটা ইকোনমিক জোন করা হয়েছে, কিন্তু সেখানে পানির স্বল্পতা, পানি সরবরাহের স্বল্পতার কারণে সেখানে আসলে কোনো বিনিয়োগকারী যেতে আগ্রহী হয়নি। আরও একটা সীমাবদ্ধতা ছিল, সেটা হলো শ্রমিকের সীমাবদ্ধতা। আপনার চট্টগ্রামে মেয়রশোয়ের মতো জায়গায় আপনি কারখানা করলেও এত শ্রমিক আপনি পাবেন না। আস্তে আস্তে সেই সমস্যাগুলো দূর হচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেখানে পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে, বিনিয়োগকারীদেরকে আশ্বস্ত করেছেন যে সেখানে যদি তারা বিনিয়োগ করেন তাহলে সেখানে আপনার গ্যাস সরবরাহ করা হবে, এবং ওই ইকোনমিক জোনে আলাদা বিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণ করা হয়েছে, যাতে করে ওইখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং কোয়ালিটি বিদ্যুৎ, মানে লো ভোল্টেজের ফ্লাকচুয়েট করে এরকম বিদ্যুৎ না, কোয়ালিটি পাওয়ার সাপ্লাই, আপনার গ্যাস সাপ্লাই, পানি সাপ্লাই, এগুলা এনশিওর কীভাবে করা হবে এই জিনিসগুলো বিনিয়োগকারীদেরকে বলা হয়েছে। প্লাস প্রচুর পরিমাণে আনঅ্যালটেড ল্যান্ড তো আছে। মেরেশ্বরের আরেকটা সুবিধা হচ্ছে এটা একেবারে সমুদ্রের কাছে, এবং সেখানে যদি এই একটা মানে যে সমুদ্রের লাইটের জাহাজগুলো চলাচলের ব্যবস্থা করা যায়, এবং সেই উদ্যোগও নেওয়া হয়েছে, তাহলে ওই যে কাঁচামাল আমদানি রপ্তানির ক্ষেত্রেও কিন্তু বিনিয়োগকারীর সুবিধা হবে। এই জিনিসগুলো ওনাদেরকে দেখানো হয়েছে। এটা কিন্তু এর আগে শুধু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে সীমাবদ্ধ থাকতো ঢাকায়, বা বিদেশে গিয়ে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমরা বলতাম, তারপরে তারা বিনিয়োগকারীরা কল্পনা করে নিত একটা দৃশ্য, ভিজুয়ালাইজ করে নিত, কিন্তু তাতে করে আসলে বিনিয়োগের সিদ্ধান্ত তারা নিতেন না। এখন কিন্তু তারা এসে সরাসরি এখানে দিচ্ছে। পরদিন আমরা যখন জাপানে গেলাম বিনিয়োগকারীদের, সেখানেও একটা মানে ইউনিক আরেকটা জিনিস, সেখানে আপনি জানেন যে জাপানিদের কাজের মানটা কেমন, সেটা তো আমরা সবাই জানি। এখানেও আপনার 1000 একর জায়গার উপর এই ইপিজেডটা আপনার তৈরি করা হয়েছে। মাত্র একটা ফ্যাক্টরি এখানে এখন অপারেশনে এসেছে। আপনার 2024 সালে আপনার এই ইপিজেডটা অপারেশন শুরু করেছে, এবং এর মধ্যে কিন্তু 200 মিলিয়নের মতো বিনিয়োগ এখানে এসেছে। আপনার আরও 9টার মতো এগ্রিমেন্ট হয়েছে। গতকালকে বিনিয়োগকারীদের উপস্থিতিতে একটা সুইডিশ কোম্পানির সাথে এমওইউ সাইন হয়েছে, এবং আরও 8টা এগ্রিমেন্ট হয়েছে যারা ফ্যাক্টরি স্থাপন করবে। 20টার মতো কোম্পানি এখন নেগোসিয়েশন স্টেজে আছে। এবং এখানে যে জিনিসটা আমরা দেখেছি, যে কোম্পানিটা তাদের অপারেশনটা এখানে চালু করেছে, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, তারা প্রতি মাসে এখানে 50,000 ইউনিট রেফ্রিজারেটর এবং 10,000 ইউনিট টেলিভিশন উৎপাদন করছে। এটা তাদের সক্ষমতার চেয়ে অনেক কম, আরও আস্তে আস্তে বাড়বে। এবং এইখানে আপনার যে এরিয়াগুলো ফোকাস করা হয়েছে, আমাদের বেশিরভাগ বিনিয়োগ অঞ্চল কিন্তু টেক্সটাইলকে ফোকাস করেছে, কিন্তু এখানে আপনার লাইট ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, তারপরে এই আরও অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো ওই ধরনের ফ্যাক্টরিগুলোকেও মানে এখানে এনকারেজ করা হচ্ছে। তো একটা জিনিস আশা করা হচ্ছে, যেহেতু এটা দূরত্বটাও এখন পূর্বাচল সড়ক হওয়ার কারণে নারায়ণগঞ্জের 2500 যেতে কিন্তু খুব বেশি সময় লাগে। ঢাকার সাথে 2500-এর যাতায়াত ব্যবস্থাও কিন্তু যথেষ্ট উন্নততর হয়েছে। বিনিয়োগকারীরা সেটাও দেখেছেন, এবং তারা এটাও দেখেছেন যে এইখানে এখন পর্যন্ত আপনারা যেটা চেয়েছিলেন যে প্র্যাকটিক্যালি বিনিয়োগকারীরা দেখুন যে এখানে কি কি সুযোগ সুবিধাটা রয়েছে। এক্স্যাক্টলি। এবং ওখানে শ্রমিকের অন্য চট্টগ্রামে যে শ্রমিকদের যে আবাসন সমস্যাটা আছে, এখানে সেই সমস্যাটাও নেই। আশেপাশে অনেক জায়গা আছে যেখানে চাইলে শ্রমিকরা বসবাস করতে পারবেন। তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের বিশ্বাস যে এই অঞ্চলটাতে যদি মানে পুরোপুরি ফাংশনাল করা যায়, অন্তত 1 লক্ষ কর্মসংস্থান হবে, আর বিনিয়োগ তো এখানে আসবেই। এখানে এটা আসলে, এবং এত মানে ডিসিপ্লিন ওয়েতে এটা তৈরি করা হয়েছে, এখানে বিনিয়োগ না আসার আসলে কোনো কারণ নেই। তো এইটা হাতে কলমে বিনিয়োগকারীদেরকে দেখানো হয়েছে, যাতে করে তারা সিদ্ধান্ত নিতে পারেন।
এইটা বাংলাদেশে এর আগে কখনো হয়নি। বিনিয়োগকারীরা এভাবে এসে আসলে সরাসরি দলবদ্ধভাবে এভাবে দেখে যাননি যে বাংলাদেশে বিনিয়োগের যে ক্ষেত্রগুলো কী কী আছে। এলাইনওয়াজ খান, গতকাল মঙ্গলবার এই সম্মেলনটি নানান অনুষ্ঠান হচ্ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে। ঠিক সেই সময়ই বাংলাদেশের যে বিনিয়োগের কী কী সংকট রয়েছে বৈদেশিক বিনিয়োগের, সেই বিষয়ে বিশ্বব্যাংকের যে একটা বেসরকারি খাত বিষয়ক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, এটা আইএফসি নামে পরিচিত, তারা কিছু বিষয় উল্লেখ করেছে যে এইগুলো হলো বাংলাদেশের বিনিয়োগের বাধা। এগুলো হলো বিদ্যুতের সমস্যা, অর্থায়নের সীমিত সুযোগ, দুর্নীতি, অনানুষ্ঠানিক খাতের আধিক্য ও উচ্চ কর হার। এবং এটি নিয়ে আলোচনা হয়েছে। এই বিষয়ে কিছুটা প্রতিক্রিয়াও দেখিয়েছেন, যেমন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন যে হ্যাঁ, এগুলোর কিছুটা সত্যতা রয়েছে। তারা বলেছেন যে লাল ফিতার দৌরাত্ম্য কমাতে কি কি প্রয়োজন সেটা তারা চেষ্টা করবে। এখন আপনি কি আশাবাদী এই সরকার এই বিষয়গুলোকে সমাধান করতে পারবে? গত 15 বছর অপশাসন এবং দুর্নীতি দেশটাকে এত দূর পিছিয়ে নিয়ে গেছে, একসময় মনে হচ্ছিল যে এই 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 ফ্যাসিস্ট সরকার ইকোনমিটাকে এমন এক জায়গায় নিয়ে গেছে, কোনো সরকার এসে এটাকে সহজে উত্তরণ করতে পারবে না। কিন্তু সততা এবং কমিটমেন্ট থাকলে সেটা সম্ভব। সেটা ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার কিন্তু মাত্র 7 মাসে কিন্তু প্রমাণ করে দিয়েছে, একেবারে স্বল্প সময়ের মধ্যে। সুতরাং যে অবস্টাকলগুলি আছে এটা পুরানো, এই যে বিদ্যুতের যেটা ব্যাপার, তারপরে যোগাযোগ ব্যবস্থা, রেড টেপ যেটা মানে লাল ফিতার দৌরাত্ম্য, এই যে আমাদের লোকাল একটা ইন্ডাস্ট্রি করতে গেলে একটা ফাইল অন্তত 13 থেকে 14 বার ওঠানামা করে এবং বিভিন্ন জায়গাতে অনুমতি নিতে হয়। এই অনুমতিগুলি নেওয়ার জন্যে তাদেরকে এখন আপনি বিদেশি ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনতে গেলে আপনাকে উদারীকরণ করতে একদম সোজা করে বলতে পারবে যে এই শর্তে, আমার জাতীয় স্বার্থকে সামনে রেখে এই শর্তে তুমি এখানে ইনভেস্টমেন্ট করো, এই জায়গায় নিয়ে আসতে হবে। এবং এই সরকারের পক্ষে সেটা সম্ভব এবং আমি মনে করি হবে। আপনি একটা জিনিস দেখবেন যে পৃথিবীতে বাংলাদেশের মতন একটা দেশে, ছোট্ট দেশ, এই যে 18 কোটি যে মানুষের যে সম্পদ, এটা আমি সম্পদ মনে করি। একসময় জনসংখ্যাকে বলা হতো যে বোঝা বলা হতো, এবং চীনে যখন জনসংখ্যা বাড়ছে, মাও সেতুং বলছেন যে জনসংখ্যা সংকট নয় বরং সম্পদ, এবং তারা প্রমাণ করছে সম্পদ। আজকে পৃথিবীকে চ্যালেঞ্জ করতে পারছে তারা। এবং আপনি যদি লক্ষ্য করবেন যে চীনও কিন্তু কৃষিভিত্তিক একটা সমাজ ছিল একেবারেই। এবং মাও সেতুং যখন রেভলিউশন করেন তখন তিনি কিন্তু স্বয়ংসম্পূর্ণ একটা চীনের ধারণা করছেন। বিদেশি ইনভেস্টমেন্ট, হ্যান ত্যান, ট্রেড এইগুলি তখন তার মাথার মধ্যে কাজ করে নাই। একই কিন্তু ইন্ডিয়া 47 সালের পরের থেকে স্বয়ংসম্পূর্ণতার একটা আকাঙ্ক্ষা তাদের মধ্যে ছিল। এবং দেন শপিং আসার পরে 1979 সালে তারা বিদেশি বিনিয়োগের দিকে গেল। আজকে চীন তো একটা কমিউনিস্ট রেজিমেন্টাল সোসাইটি, রেজিমেন্টাল কান্ট্রি, তারা কিন্তু ভার্চুয়ালি 80-তে ফুল সুইং শুরু করছে তারা। আর একটা ডেমোক্রেটিক কান্ট্রি হিসাবে নিজেরা করলেও ইকোনমিক সোশ্যালিস্ট ইকোনমি হিসাবে ইন্ডিয়ান গভর্নমেন্ট সবসময় চিন্তা করছে স্বয়ংসম্পূর্ণ হব, বিদেশি কোনো জিনিস আমরা করব না। ওরা শুরু করছে কিন্তু 90-তে, প্রায় 10 বছর পরে। এখন আপনি দেখেন চীনের অবস্থাটা কোথায় চলে গেছে, তার ইকোনমি, তার ডেভেলপমেন্ট মানে কোথায় চলে গেছে। চীন কিন্তু এখনও অথচ 140 কোটি মানুষ। আজ 77-78 বছর পরে বিবিসিতে যে জরিপ প্রকাশ করতে তাতে দেখা গেল যে 140 কোটি লোকের মধ্যে আপনার 100 কোটি লোক দরিদ্র সীমার নিচে বাস করে ইন্ডিয়াতে। চীনে তা হয় নাই। চীনে কিন্তু এই ডেভেলপমেন্টের একটা মানে ইকুয়াল একটা ব্যাপার, তুল্যমূল্য বিচারই চলে না। হ্যাঁ, না প্রশ্নই আসে না। মানে চীন যেখানে চলে গেছে, আপনি দেখেন যে পৃথিবীর সমস্ত বড় বড় কোম্পানি, আইফোন সব থেকে এক্সপেন্সিভ যেখানে ওরা উৎপাদন করে হলো চীনেতে, ইন্ডিয়াতে। এটা তো এখানেও হতে পারতো, এখানে কেন হতে পারবে না? মানে এখানে উৎপাদন করা মানে যে এইটা এই দেশের কনজিউমাররা ভোগ করবে তা না। ওই কোম্পানি গেলে এখান থেকে অপেক্ষাকৃত কম আমেরিকাতে একটা আইফোন তৈরি করতে যে টাকা খরচ হবে তার 3 ভাগের 1 ভাগ টাকা হয়তো খরচ হবে বাংলাদেশে তারা করে, কিংবা এরকম অনেক বড় বড় কোম্পানি আছে। এটা সম্ভব। এবং আপনি দেখবেন যে একসময় বলা হয় যে
চীনের সস্তা শ্রমিকের কারণে তারা এগুলি করতে পারছে, কিন্তু চীনের এখন আর সস্তা শ্রমিক নাই, তারা ডেভেলপমেন্ট একটা জায়গায় গেছে। একসময় বলা হতো যে চীন কিন্তু ব্যাপকভাবে এই জায়গায় চলে আসতে পারে, কারণ তার যে এক্সপিরিয়েন্সটা এখানে কাজে লাগাইতে পারবে, এবং সেটা দরকার পরিবেশ। এবং আমি মনে করি যে ইউনূস সাহেবের নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকার এইভাবে একটা পরিবেশ তৈরি করতে পারবে, এবং আমি মনে করি সেই পরিবেশটা এমনভাবে করতে হবে যে আগামীতে ইলেকটেড গভর্নমেন্ট যেই আসুক ওটার থেকে যাতে আর বেরিয়ে যেতে না পারে। বেরোয় না পারে। তা আমি মনে করি যে উনি এমন একটা দৃষ্টান্ত হয়তো স্থাপন করে যাবেন, আগামীতে যে কোনো সরকারের পক্ষে হেলাফেলা করে রাষ্ট্র চালানোর সুযোগ হয়তো থাকবে না। আজাদ মজুমদার, আমরা দেখলাম যে একজন কোরিয়ান নাগরিককে সম্মানজনক বাংলাদেশি নাগরিকত্ব দেওয়া হয়েছে। উনি হলেন কোরিয়ার বিশ্বখ্যাত কোম্পানি ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিয়াক সাং, এবং উনি গতকালকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন। ওনার ব্যাপারে সবার একটা আগ্রহ তৈরি হয়েছে। জি, ওনার সময় একটু বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে। উনি বাংলাদেশে প্রায় 40 বছর আগে এসেছেন, এসে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, এবং বাংলাদেশে ওনার ব্যবসা অনেকভাবে সম্প্রসারিত করেছেন। চট্টগ্রামে যে কোরিয়ান ইপিজেড, এটা এখানে ওনার কর্পোরেশনের প্রায় 38টার মতো কারখানা আমরা দেখেছি যে উনি সেখানে স্থাপন করেছেন। ওনার কারখানায় যে উৎপাদিত যে পণ্য রপ্তানি করে যে আয় হয়, সে আয়টা উনি আবার বাংলাদেশে রিইনভেস্ট করেছেন, এবং উনি ওনার ব্যবসা এর পরবর্তীতে এখান থেকে ভিয়েতনামে সম্প্রসারণ করেছেন। কিন্তু ওনার মূল ব্যবসাটা বাংলাদেশে রয়ে গিয়েছে। ওনার ওখানে 72,000 বাংলাদেশি ওনার কারখানাগুলোতে কাজ করে, এবং বাংলাদেশকে উনি ট্রুলি বিলং করেন। এবং আজকে উনি যখন আপনার বলছিলেন যে হয়তো আরও 5-7 বছর পরে বাংলাদেশে ওনার অবস্থানটা 50 বছর পূর্ণ হলে হয়তো উনি আশা করেছিলেন যে বাংলাদেশ ওনাকে নাগরিকত্ব দেবে। উনি বলেছেন যে মানে আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন, বলেছেন যে 5 বছর আগেই ওনার প্রত্যাশার চেয়ে বাংলাদেশ ওনাকে সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছে। উনি শুধু নিজেকে বাংলাদেশের না, একেবারে সরাসরি চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা মনে করেন। তো এরকম একজন যিনি বাংলাদেশে অনেক আগে থেকে, যখন বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসলে সেভাবে আসা শুরু করেনি, মানে সেই সময়ে বাংলাদেশে এসে বিনিয়োগ করেছেন, বাংলাদেশে কারখানা স্থাপন করেছেন, বাংলাদেশের মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করেছেন, এবং বাংলাদেশে এখন আরও নতুনভাবে বিনিয়োগ করছেন। শুধু উনি নন, ওনাকে দেখে আরও অন্যান্য কোরিয়ান ব্যবসায়ীরাও আসছেন। আজকেও কিন্তু 35 জন কোরিয়ান বিনিয়োগকারী ওই বিনিয়োগ সম্মেলনে উপস্থিত ছিলেন, এবং ওনাকে নাগরিকত্ব দেওয়ার পরে ওই কোরিয়ান বিনিয়োগকারী সবাই হাততালি দিয়ে এটাকে স্বাগতম জানিয়েছেন। তো এইটা একটা বিশাল পজিটিভ সিগন্যাল। আমরা কিন্তু লক্ষ্য করলাম যে যারা এখানে বিনিয়োগ করতে আসছেন, দেখতে আসছেন, উনি কিন্তু তাদেরকেও আহ্বান জানাচ্ছেন বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। এক্স্যাক্টলি, এবং ওনাকে দেখে কিন্তু অনেকে এসেছেন, বিশেষ করে কোরিয়া থেকে। উনি কিন্তু কোরিয়াতে অনেক বড় একটা নাম, বাংলাদেশের মানুষ হয়তো সেভাবে চেনে না। উনি যে কোরিয়াতে অনেক বিখ্যাত একজন ব্যক্তি, সেটা আমরা কিছুদিন আগে আমরা টের পেয়েছিলাম। হাইনাইনে যখন বাও ফোরাম অ্যানুয়াল কনফারেন্স ছিল, যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা গিয়েছিল, সেখানে উনি বান কি মুনের সঙ্গে ওনার একটা বৈঠক হয়েছিল। বান কি মুনের বৈঠকে বান কি মুন ওনার প্রসঙ্গটা টেনে এনেছিলেন যে তোমরা তাকে আসলে কিভাবে সম্মানিত করছো। তো সে তো যখন কোরিয়াতে যখনই যায়, কোরিয়ার ব্যবসায়িক কমিউনিটিতে উনি সবসময় বাংলাদেশিদের প্রশংসা করে, বাংলাদেশের কথা বলে, সবাইকে আহ্বান জানায় বাংলাদেশে আসার জন্য। এবং উনি এটাও জানিয়েছেন যে মানে ওনার কাছ থেকে উনি বাংলাদেশের এত প্রশংসা শুনেছেন যে বাংলাদেশ সম্পর্কে বান কি মুন আগে থেকেও জানতেন, কিন্তু তারপরেও তার প্রতিদিন নতুন নতুন করে আগ্রহটা বেড়েছে, আবার কৌতূহল তৈরি হচ্ছে বাংলাদেশে কেন, বাংলাদেশে আসার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছে। তো এরকম একজন মানুষ যিনি বাংলাদেশকে ট্রুলি বিলং করেন ফ্রম ডিপ ইন, তার একেবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে উনি বাংলাদেশকে ধারণ করেন। তো বাংলাদেশ সরকার মনে করেছে যে ওনাকে যদি সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়, তাহলে এটা বাংলাদেশে যারা বিনিয়োগ করতে আগ্রহী বা বাংলাদেশে যারা দীর্ঘমেয়াদে বাংলাদেশকে নিয়ে যারা প্ল্যান করে, তাদের জন্য এটা খুব ইতিবাচক একটা সিগন্যাল হবে। বাংলাদেশ কিন্তু এর আগেও অনেককে আপনার সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছে। মোহাম্মদ আলী বক্সার, উনি বাংলাদেশ তরুণ সমাজকে ইন্সপায়ার করেছেন। গর্ডন গ্রিনিজ বাংলাদেশের ক্রিকেট কোচ ছিলেন, যিনি
বাংলাদেশকে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সাহায্য করেছেন। ফাদার রিচার্ড ম্যারিনো, উনি আপনার বাংলাদেশের সমাজসেবায় একটা বড় দৃষ্টান্ত স্থাপন করেছেন। এভাবে বাংলাদেশের সমাজে নিজ নিজ ক্ষেত্র থেকে যারা অবদান রেখেছেন তাদেরকে কিন্তু বাংলাদেশের আগেও সম্মানিত করেছেন, এবং প্রথমবারের মতো বাংলাদেশ আসলে একজন বিনিয়োগকারীকে সম্মানিত করলো। বিনিয়োগ সম্মেলন হচ্ছে ভালো কোনো উপলক্ষ, এর জন্য আর হতে পারতো না, এবং এই সম্মেলনটাকে ঘিরে ওনাকে সম্মানিত করা হলো, এবং আমি মনে করি যে এই সম্মেলনে উপস্থিত প্রত্যেকটা বিনিয়োগকারী এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে নিজেরা সম্মানিত বোধ করেছেন। প্রিয় দর্শক, আমরা আবারও একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক আলাইন নওয়াজ খান, রয়েছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। ফিলিস্তিনের গাজা ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি থেকে দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়িক প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা হয়েছে, ভাঙচুরের ঘটনা হয়েছে এবং ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এবং ইতিমধ্যেই 72 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 10টি মামলা হয়েছে। কিন্তু ঘটনা তো ঘটেছে। এটা খুবই আনফর্চুনেট একটা বিষয়। আপনি জানেন যে প্যালেস্টাইনিদের উপর ইসরায়েলের যে বর্বরতা, বাংলাদেশ সরকার কিন্তু সবসময় এটার প্রতিবাদ করে এসেছে। এইবারও যখন বর্বরতাটা আবার নতুন করে কয়েকদিন আগে শুরু হলো, বাংলাদেশ তীব্র প্রতিবাদ জানিয়েছে, এবং বাংলাদেশের মানুষের এক্ষেত্রে যে সেন্টিমেন্ট, সরকার কিন্তু এই সেন্টিমেন্টটা ধারণ করে। মানুষের প্রতিবাদে সরকারও সামিল হয়েছে। কিন্তু প্রতিবাদ মানে এই না যে আপনি একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিজে আরেকটা অন্যায়ের সাথে জড়িত হয়ে যাবেন। এই জন্য সরকার এই বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। এটা যদি বিনিয়োগ সম্মেলন সময়ে না হতো, অন্য সময় হলেও এ বিষয়ে সরকারের অবস্থান কঠোরই থাকতো। কারণ আমরা এই ধরনের নৈরাজ্যকে কখনোই সমর্থন করি না, এবং এই ধরনের নৈরাজ্য সৃষ্টির সাথে যারা জড়িত তাদের প্রত্যেককেই বিচারের আওতায় আনা হবে। সরকার এই বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। আলাইন নওয়াজ খান, আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস ব্যবসার ক্ষেত্রে উদ্যোক্তাদের আকর্ষণ করার চেষ্টা করেন। উনি তরুণদের বলেন চাকরি না করে, চাকরির খোঁজ না করে, চাকরির পিছনে না দৌড়ে উদ্যোক্তা হও। এবং উনি ইতিমধ্যে এই বিষয়ে অনেকবার কথা বলেছেন, তরুণদের সাথে বসেছেন। কিন্তু এর জন্য কিছু তহবিলের দরকার, কিছু টাকার দরকার। তরুণদের নিজেদের টাকাতে তো উদ্যোক্তা হতে পারবে না। এবং আমরা লক্ষ্য করলাম যে নতুন উদ্যোক্তাদের জন্য 900 কোটি টাকার তহবিল করবে বাংলাদেশ ব্যাংক, এবং গভর্নর নিজে ঘোষণা দিয়েছেন। এবং বিশেষ এই তহবিলের অর্থ বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বিতরণ করা হবে, এবং শুধুমাত্র স্টার্ট আপ কোম্পানিগুলোকে মূলধন যোগান দেওয়া হবে। আপনি এই বিষয়টি কীভাবে দেখছেন? এই প্রথম রাষ্ট্র একটা উদ্যোক্তাদের জন্য, তরুণ উদ্যোক্তা বা নতুন উদ্যোক্তাদের জন্য একটা ফান্ড তৈরি করছে। এবং আমাদের এখন যে অবস্থা, তাতে কিন্তু এই 900 কোটি টাকার একটা ফান্ড, আচ্ছা ঠিক আছে, এটা একটা পরীক্ষামূলক, এটা হইতে পারে, কিন্তু এই ফান্ড নট সাফিসিয়েন্ট ফান্ড। হয়তো বা সামনে আরও এটা মানে খুব সাকসেস হইলে হয়তো সামনে ফান্ড আরও বড় হবে। আমি মনে করি যে একটা চমৎকার সূচনা। এবং উনি যেহেতু এই যে ব্যাংককেও যিনি যে তরুণদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সেখানেও তিনি একই কথা বলেছেন যে চাকরির খোঁজ না করে আপনারা উদ্যোক্তা হন। তা আমি তো এখন লক্ষ্য করছি যে আমাদের দেশে কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই অনেক তরুণরা উদ্যোক্তা হয়ে সফল হচ্ছে, এবং তারা আমাদের কিন্তু এমন সব কাজ করছে যেগুলো অবাক করার মতন আর কি। সেক্ষেত্রে যে রাষ্ট্র যদি এভাবে যদি মানে ইনিশিয়েটিভ নেয়, তা নিশ্চয়ই এটা তারা আরও বেশি ইন্সপায়ার হবে, এবং
তাদের যে মেধাটাকে তারা, শ্রমটাকে তারা আরও বেগবান করতে পারবে। এটাকে আমি স্বাগত জানাচ্ছি। আজাদ মজুমদার। প্রধান উপদেষ্টা উনি সবসময় তরুণদের উদ্যোক্তা হতে বলেছেন, আপনারাও এটা উল্লেখ করেছেন। কিন্তু এটা যে কথার কথা নয়, উনি যে এটা মেইন করেন, সরকারের এই সিদ্ধান্ত আসলে সেটাই ইন্ডিকেট করে। এবং তাদেরকে এই জন্য যে যে সাপোর্ট দরকার, পুঁজির যোগান থেকে শুরু করে পলিসি সাপোর্ট যা যা সরকার দিতে পারে, সবগুলো কিন্তু সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা দিতে প্রস্তুত। এবং অতীতে দেখা গেছে যে আমরা করোনার সময় দেখেছি সরকার আসলে ব্যবসায়ীদের জন্য কিছু এক ধরনের ইনসেন্টিভ দিয়েছিল, কিন্তু সেই ইনসেন্টিভগুলো গিয়েছিল দলীয় লোকজনের হাতে। প্রকৃত ব্যবসায়ীরা কিন্তু তা দিয়ে কোনো উপকৃত হয়নি। এখন বর্তমান সরকারের যেই লক্ষ্যটা থাকবে, সেই লক্ষ্যটা হবে যে প্রকৃত অর্থে যারা আপনার এই নতুন উদ্যোক্তা এবং যারা ব্যবসায় সত্যিকার অর্থে তাদের সময় এবং শ্রম বিনিয়োগ করতে আগ্রহী, তাদেরকে যাতে পুঁজি সরবরাহ করে তাদের ব্যবসাটা এগিয়ে নিতে সাহায্য করা যায়, সেই বিষয়ে সরকারের লক্ষ্য থাকবে। এবং সেটার জন্যই প্রধান উপদেষ্টার নির্দেশনায় এই ফান্ডটা তৈরি করা হয়েছে। আমরা স্টার্ট আপ তহবিলের যে সংকটটা, এটা নিঃসন্দেহে অনেকখানি সমাধান করবে। আমরা আরেকটা বড় খবর দেখলাম যে স্টার্ট আপ কোম্পানি মধ্যপ্রাচ্যের ব্যবসা বাড়াচ্ছে সপআপ, যেটা বাংলাদেশের কার্যক্রম পরিচালনা করে যে স্টার্ট আপ কোম্পানি রয়েছে সপআপ, সেটা মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ভিত্তিক একটা প্রযুক্তি নির্ভর কোম্পানি রয়েছে, সেটি হলো সারি। এদের সাথে একটা যৌথ একটা নতুন কোম্পানি হয়েছে, এবং নাম হয়েছে সিল্ক গ্রুপ। খবরটা যেটা গুরুত্বপূর্ণ সেই কারণে যে নতুন গ্রুপ গঠনের পরপরই যে 11 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ পেয়েছে প্রতিষ্ঠানটি। এটা একটা বড় খবর নিঃসন্দেহে, কারণ কোম্পানিটা হওয়ার পরপরই এই এত বেশি টাকার বিনিয়োগ পাওয়া, যেটা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় 1342 কোটি টাকা একদম শুরুতেই। এটা নিশ্চয়ই এই বিনিয়োগের মধ্যেই ঘটনাটা ঘটেছে। এটা নতুন একটা মাত্রা যোগ করবো, আপনি শুরুতে বলছিলেন এর কথা। জি, এটা বাংলাদেশের একক কোনো স্টার্ট আপের জন্য এটা সবচেয়ে বড় বিনিয়োগ প্রস্তাব বা বিনিয়োগ আকৃষ্ট করা। তো এইটা শুধু আপনার এই নির্দিষ্ট এই স্টার্ট আপটা না, অন্য স্টার্ট আপগুলোকেও আসলে উৎসাহিত করবে। এই বিনিয়োগটা বাংলাদেশে এসেছে, তার একটা বড় কারণ ছিল বা কারণ হচ্ছে যে বাংলাদেশে একটা মার্কেট আছে। সপআপ যে ধরনের ব্যবসা করে তারা, সেই ব্যবসার জন্য বাংলাদেশে একটা মার্কেট এখন তৈরি হয়েছে, অনলাইন ভিত্তিক একটা মার্কেট তৈরি হয়েছে। একই সাথে এই মার্কেটটা কিন্তু মিডল ইস্টেও এক্সিস্ট করে, 30 লাখের বেশি বাংলাদেশি আছে সেখানে। রাইট। সো যাতে করে তারা তাদের যে বিপণন যে প্রস্তাব বা মার্কেটিংয়ের যে আইডিয়াগুলো তারা থ্রো করতে পেরেছে, সেটা বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করেছে এবং তারা মনে করেছে যে এখানে বিনিয়োগ করা সম্ভব। এর একটা কারণও রয়েছে। দেখলাম যে ধরুন 30 লাখ প্রবাসী বাংলাদেশ সৌদি আরব রয়েছে, সৌদি আরবের মোট জনসংখ্যার এটা 10%। এখন এইখান থেকে বাংলাদেশ থেকে যদি রপ্তানিটা হয়, এদেরকে টার্গেট নেওয়া, তখন কিন্তু এর বড় ব্যবসা হবে। সেটাই আমি বলছি যে মার্কেট প্লেসটা তারা দেখেছে যে একটা স্টার্ট আপ, তারা যে ব্যবসার যে ধারণাটা উপস্থাপন করেছে বিনিয়োগকারীদের কাছে, সেই ব্যবসার ধারণাটা কতটা বাস্তবভিত্তিক, আসলেই বাংলাদেশে এটার মার্কেট আছে কিনা। কোনো মার্কেট না থাকলে কেউ তো 1000 কোটি টাকা সেখানে বিনিয়োগ করবে না। এবং বাংলাদেশে মার্কেটটা কিন্তু এখন তৈরি হয়েছে, বাংলাদেশি মানুষ যেখানে বসবাস করছে সেখানে বাংলাদেশি পণ্যের একটা বাড়তি চাহিদা তৈরি হয়েছে। তো এই মার্কেটটা স্টাডি করে কিন্তু এই আপনার কোম্পানিটাকে বিনিয়োগ করতে তারা রাজি হয়েছে বিনিয়োগকারীরা। এইটা পজিটিভ, অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা সংবাদ বাংলাদেশের জন্য, এই কারণে যে এই মার্কেটটা তো শুধু একটা কোম্পানির জন্য না, এটা একটা বিশাল মার্কেট। এখানে আরও অনেক আপনার উদ্যোক্তা এখন এগিয়ে আসবে এবং এই মার্কেটের যে বিজনেস পটেনশিয়াল, সেটা তারাও এখন ক্যাশ ইন করার চেষ্টা করবে। এবং অন্যান্য বিনিয়োগকারী যারা আছে তারা আরও নতুন আরও যেসব স্টার্ট আপ আছে এখন তাদেরকে বিনিয়োগ সহায়তা দিবে। এবং আলটিমেটলি বাংলাদেশে এই যে নতুন উদ্যোক্তা তৈরি করার যে চেষ্টা বা নতুন উদ্যোক্তাদের মাধ্যমেও বিনিয়োগ আকৃষ্ট করার যে চেষ্টাগুলো বা উদ্যোগগুলো এখন আমরা দেখতে পাচ্ছি, এগুলো তখন সফলতা পাবে। আমরা বিনিয়োগ নিয়ে এখানে কথা বলছিলাম, দীর্ঘক্ষণ আমরা কথা বললাম, আলোচনা করলাম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই কথাটা আনতে চাই যে বাংলাদেশের ভূমি হলো ক্রেজি আইডিয়াসের ভূমিকা, এবং যে কোনো ব্যবসায় আইডিয়াটা হলো বড় জিনিস। এবং আমরা এই বিনিয়োগ সম্মেলনে যে জিনিসটা লক্ষ্য করছি,
সারা পৃথিবীতে যে ধরনের বিজনেস হচ্ছে এখন, যে ধরনের আইডিয়া গ্রো আপ করেছে, সেখানে এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করা হয়েছে, যেটা গত 53-54 বছরে বাংলাদেশের মানুষ দেখেনি। বিশেষ করে তরুণদের জন্য এটা খুব আকর্ষণীয় একটা ঘটনা, এই বিনিয়োগ সম্মেলনটি নতুন উদ্যোক্তাদের জন্য এবং তরুণদের জন্য। আমরা মনে করি যে এই ধরনের সম্মেলনে, বিশেষ করে যে সম্মেলন এখন চলছে, এর মাধ্যমে শুধু বিনিয়োগকারী বাংলাদেশে আসবে না, নতুন নতুন উদ্যোক্তারা জন্ম হবে বাংলাদেশ। যে কয়জন বিনিয়োগকারী এখানে এসেছেন, এখানে নন রেসিডেন্ট বাংলাদেশিও বেশ কয়েকজন আছেন, এবং আমি অবাক হয়ে লক্ষ্য করছি তারা কিন্তু বয়সে খুবই তরুণ, এবং তারা এসেছেন তাদের যে পূর্বপুরুষের ভূমি, পিতামাতার ভূমি, সেখানে তারা বিনিয়োগ করতে চান, এবং সেখানে বিনিয়োগ করে তারা নিজেরা সমৃদ্ধ হতে চান, তাদের দেশটাকেও সমৃদ্ধ করতে চান। এবং আমি মনে করি যে এই যে পজিটিভ মাইন্ডসেট যদি আসলে প্রত্যেকটা তরুণের মধ্যে যদি তৈরি হয়, বা প্রত্যেকটা তরুণের মধ্যে যদি থাকে, তাহলে বাংলাদেশের সম্ভাবনাকে কেউ আসলে ঠেকিয়ে রাখতে পারবে না। আমরাও আশা করতে চাই, আশাবাদী হতে চাই যে এই বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করবে, এবং আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সে পথে অগ্রগামী করবে, এবং এতে তরুণরাই সবচেয়ে বেশি লাভবান হবে, এই আমাদের বিশ্বাস। এলাই নওয়াজ খান এবং আজাদ মজুমদার, আপনারা দুজনেই দীর্ঘ সময় দিলেন আমাদের, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।